বাইরের লোকেরা ভাবে রায়পুর, সারেঙ্গা, খাতরা বুঝি সোজা সাপটা জায়গা। দিনে হলে কথাটা মিথ্যে নয়। দিনে লাল মাটির রাস্তা দিয়ে গরুর গাড়ি যায়, ধান বোঝাই সাইকেল হেলে দুলে চলে, ছিলেপুলে ধুলো উড়িয়ে মাঠে খেলতে যায়। কিন্তু রাত নামলেই এই একই জায়গা আর আগের জায়গা থাকে না। এখানে রাত নামা মানে শুধু অন্ধকার হওয়া না রে বাবা, রাত নামা মানে মাটি জেগে ওঠা। সূর্য ডোবার পর হাওয়াটা কেমন ভারী হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয় না, কিন্তু বুকের ভেতর যেন কেউ চাপ দিচ্ছে। জঙ্গল তখন আর চুপচাপ থাকে না, আবার আওয়াজও করে না। পাতারা নড়ে, কিন্তু বাতাসে নয়। কুকুর ডাকে না, শেয়াল ডাকে না, অথচ মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। এই জন্যেই এদিকে সন্ধ্যার পর ঘরের দরজা জানালা আটকে দেয় সবাই। কেউ বলে না কেন, তবু সবাই জানে কেন। বুড়ো লোকেরা বলে লাল মাটি জিনিসটা ভালো না, ও সব মনে রাখে। যেখানে একদিন কান্না পড়েছে সেখানে পরে গিয়ে নিঃশ্বাস ফেললেই গলা শুকিয়ে যায়। যেখানে একদিন কেউ মরেছে সেখানে রাত হলেই মাটির রং আলাদা লাগে। আর কোনো কোনো রাতে, যখন চাঁদটা আধখানা থাকে, যখন রাস্তা ফাঁকা, যখন মানুষ একা, তখন কানে আসে একখানা খুব সাধারণ ডাক, শোনো। ডাকটা এমন না যে ভয় পাবে, বরং এমন যেন পাশের বাড়ির কেউ ডেকেছে। আর এই কারণেই লোকে ঘুরে দাঁড়ায়। তারপর আর ফেরে না কেউ কেউ। অনেক বছর আগের কথা, সারেঙ্গা গ্রামের একধারে থাকতো এক মেয়ে। নামটা আজ আর ঠিক করে কেউ বলতে পারে না। কেউ বলে চন্দনা ছিল, কেউ বলে মাধবী, কেউ আবার বলে ধুর, নাম না জানলেও কি আসে যায়, ওই মেয়েটাই তো। মেয়েটা খুব চুপচাপ ছিল, এমন না যে বোবা, কিন্তু কথা কম বলতো। সাদা শাড়ি পরত, রঙিন কাপড়ে তাকে কোনোদিন দেখা যায়নি। বিকেল হলে শাল গাছের তলায় বসে থাকত, আকাশ দেখত, মেঘ দেখত। গ্রামের মেয়েরা হাসাহাসি করে বলতো ও যেন এই গ্রামে নেই, অন্য কোথাও আছে। তার বিয়ে ঠিক হয়েছিল খাতরার দিকের এক ছেলের সঙ্গে। ভালো ঘর, লোকজন বলেছিল মেয়ের কপাল খুলে গেছে। বিয়ের আগের দিন সে বলেছিল আমি একটু ঘুরে আসি। হাতে একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়েছিল লালমাটির পথে। সন্ধ্যা তখন নামছে, জঙ্গল একদম চুপ, পাখিরাও ডাকছিল না। সে আর ফিরল না। ভোরে লালমাটির ঢিবির পাশে তার দেহ পাওয়া গেল। শরীরে আঁচড়ও নেই, মারধরের দাগও নেই, কিন্তু চোখ দুটো খোলা, এমনভাবে খোলা যেন শেষ মুহূর্তে সে কিছু দেখেছিল, আর সেই দেখাটাই তার শেষ। গ্রামে কেউ চেঁচামেচি করেনি, সবাই চুপচাপ ছিল, কারণ সবাই জানত এই মাটির সামনে বেশি কথা বলা ভালো না। কয়েক মাস কিছু হলো না, লোকজন ভাবল সব শেষ। কিন্তু এক রাতে রায়পুর থেকে খাতরা ফেরার পথে এক ছেলে রাস্তার ধারে পড়ে থাকলো। ভোরে লোকজন পেয়ে দেখল গলা শুকিয়ে কাঠ। জ্ঞান ফিরলে সে শুধু বলল, একজন ডাক ছিল রে। এরপর একটার পর একটা হতে লাগলো। সব রাতের বেলা, সব একা লোক, সব বর্ণনায় এক কথা, সাদা শাড়ি আর পা উল্টো। লোকজন নাম দিল লাল মাটির পেতনি। এই সব কথা বিশ্বাস করত না সাগর। সাগর সারেঙ্গা বাজারে কাজ করত, রাতে ফিরতে হতো জঙ্গল পেরিয়ে। সে বলতো ভূতপ্রেত থাকলে দিনে আসে না কেন, রাত হলেই সব ভূত জাগে নাকি। এক রাতে সাগরের বাইকের তেল শেষ, চারদিকে লাল মাটি, জঙ্গল আর আধখানা চাঁদ। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ, শোনো, একটু দাঁড়াও। সাগর প্রথমে ভাবল কেউ ঠাট্টা করছে। ঘুরে তাকিয়ে যা দেখল তাতে বুকের ভেতর কেঁপে উঠল। সাদা শাড়ি, মুখে চুল আর পা উল্টো। আমার খুব তেষ্টা। কথাটা শুনতেই সাগরের গলা শুকিয়ে গেল, চোখ অন্ধকার হয়ে এলো। ভোরে সাগর বেঁচে ছিল, কিন্তু আগের সাগর আর নেই। চাঁদের আলো দেখলেই সে কাঁপে, শুধু বলে ও ডাকলে থামিস না রে। তারপর থেকে লোকজন উধাও হতে লাগলো। শেষমেশ গোবর্ধন ওঝা এলো, মাটিতে হাত রেখে বলল, এই মেয়ে মরেনি, নাম না পাওয়ায় আটকে আছে। যজ্ঞের রাতে সে এলো, সাদা শাড়ি, উল্টো পা, চোখে কান্না। সাগর বলল, তুই বাড়ি ফিরতে পারিসনি বলেই তো। এক ফোঁটা জল পড়ল লাল মাটিতে, সে মিলিয়ে গেল, কিন্তু শেষ হয়নি। আজও বর্ষার রাতে লাল মাটির রাস্তায় উল্টো পায়ের ছাপ দেখা যায়। আজও কানে আসে, শোনো। এই জন্যেই এখানে রাত হলে কেউ একা হাঁটে না, কারণ সবাই জানে লাল মাটির পেতনি এখনো আছে।